এমপিগিরিকে অলাভজনক পেশায় থেকে নিয়ে যেতে হবে। এমপিগিরি এটা কোনো লাভজনক কোনো পেশা না। ঢাকা শহরে আগামী 1-2 দশক 3 দশক পরে এটা বাস করা যাবে কিনা এই প্রশ্নটা জরুরিভাবে উত্থাপিত হবে। ভবিষ্যতে এখন তো সরকার কি করবে জানি না, ভবিষ্যতে নির্বাচিত সরকার আসবে, যে কোনো পরিকল্পনা এর একটা গণশুনানির ব্যবস্থা করা দরকার, একটা পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করা দরকার। মানুষ এগুলোকে গ্রহণ করছে কিনা, এই পরিকল্পনা জনবান্ধব কিনা, মানুষের অগ্রাধিকার কিনা, প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য রক্ষা করছে কিনা। হাউজিং কোম্পানি যারা ব্যবসায়ী আছেন, বড় বড় বিজনেস হাউসগুলো আছেন, বড় বড় কর্পোরেট যারা আছেন, ঢাকা শহর অর্ধেক যাদের এখন দখলে, তাদের ব্যাপারে কোন সরকারি পর্যন্ত এবং তাদের যে দখলদারিত্ব এর অধিকাংশ হচ্ছে 15.5 আনায় হচ্ছে অন্যায়ভাবে নেওয়া। জমি কেনে 1 বিঘা, দখল করে 100 বিঘা। জমি দলিল আছে ধরুন 5%, দখল করে 50%। এই যে খেলাটা, নদীগুলো যে মরে গেল, শহর যে বাসযোগ্যহীন যারা আছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, ভালোবাসা জানাই। উপস্থিত আছেন সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আর যাদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ আমাদের জাতি গঠন এবং ভবিষ্যতের জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বন্ধুরা যারা আপনারা সামনে আছেন, অনেকেই এখানে পরিকল্পনাবিদ আছেন, অর্থনীতিবিদ আছেন, আমি অনেকেই চিনি। আমার পরিবারের অনেকেই আপনাদের সাথে নানাভাবে যুক্ত আছে, সেটার একটা সুযোগ আমার হয়েছে। আমি আমার বইটা আরেকবার পেয়েছিলাম। এই বইটা 2015 সালে তারা বের করেছিলেন। এটা ঢাকার আগামী প্রজন্মের ঢাকা, এরকম অনেকগুলো ডকুমেন্টস আমার নিজের বিভিন্ন সময় দেখার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যেটা যে আপনারা সরকারের পরিকল্পনাবিদদের খুব কমই নজর আপনারা আকর্ষণ করতে পেরেছেন। আমি বিস্মিত হয়েছি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রথম আপনারা রাজনীতিকদেরকে নিয়ে আপনারা একটা আলোচনা আয়োজন করেছেন। উন্নয়ন বলি অথবা যে কোনো পরিকল্পনা বলি, শেষ করে যে একটা রাজনৈতিক প্রশ্ন, এটা কোনো অরাজনৈতিক প্রশ্ন না, এবং এই যুগে কোনো দেশের অরাজনৈতিক কোনো বিষয়, এবং সেখানে আপনাদের অনেক বিলম্বে আপনাদের উপলব্ধি ঘটেছে যে রাজনৈতিক মানুষদেরকে এই চিন্তা, এই উদ্যোগে তাদেরকে যুক্ত করা দরকার। সেই জন্য আমি নিশ্চয়ই আপনাদেরকে অভিবাদন জানাবো, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। সেটা একটা ভালো একটা উদ্যোগ। আমাদের 56,000 দেশের যে বর্তমানে মানুষ 18 কোটি, এটা আমি চিন্তা করছিলাম আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ কি। আমাদের বিশাল যে জনশক্তি, এটা আমাদের বিশাল একটা সম্পদের একটা জাতি। আরেকটা হচ্ছে আমাদের মিঠা পানি। পৃথিবীর কম দেশে এই পরিমাণ মিঠা পানির রিজার্ভ পৃথিবীর কম দেশে আছে। আর উর্বর মাটি, যে কোনো সময় যে কোনো অবহেলায় ছোট চারা বীজ যেখানে আমরা দিই না কেন, অসাধারণ একটা উর্বরতা। তো আপনারা এখানে সাকিব বললেন একটু আগে, আপনারা প্রথম দফা যেটা বলেছেন, প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনা মধ্যে আনা। আমি এর সঙ্গে একটু যুক্ত করি, প্রতিটা ইঞ্চিতে আনা এবং 18 কোটি মানুষের প্রতিটা মানুষকে পরিকল্পনার সাথে যুক্ত। তাহলে ব্যাপারটা সামগ্রিক হবে, পূর্ণাঙ্গ হবে, শেষ পর্যন্ত জনগণের জন্য। এবং আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন, দু একটা ব্যাপারে হয়তো আলোচনার সুযোগ আছে, কিছু ভিন্নমত থাকতে পারে। সাধারণভাবে আমি আপনাদের প্রস্তাবের সাথে আমি একমত। আপনাদের দীর্ঘদিনের চিন্তা, গবেষণা, আলোচনা এবং বাংলাদেশের যে বাস্তবতা, সেটা দিয়ে আপনারা এই পরিকল্পনা তৈরি করেছেন। আমার নিশ্চয়ই এগুলোকে কিভাবে রাজনীতিকরা রাজনৈতিক কর্মসূচির মধ্যে যুক্ত করতে পারেন, আগামী নির্বাচনের ম্যানিফেস্টোতে তারা মানুষের কাছে কিভাবে তারা অঙ্গীকার করতে পারেন,
আজকে আমাদের নেতৃবৃন্দরা এই মঞ্চে তারা যে অসাধারণ গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, যে কোনো উন্নয়ন প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের সাথে মিলছে। আমার মাটি, আমার পানি, আমার জীব বৈচিত্র্য তার কেন্দ্রে থাকছে। তো সুতরাং এগুলো যদি রাজনৈতিক দলগুলো কর্মসূচিতে আছে, ম্যানিফেস্টোতে আসে, সেটা নিশ্চিত অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হবে। আমি ঢাকার নিয়ে একটা বইয়ের কথা বলছিলাম। ঢাকা শহর তো পুরোপুরি একটা বিষাক্ত নগরী। আপনারা বিএনপি কমপক্ষে কয়েকশত আপনারা আলোচনা করেছেন, সেমিনার করেছেন, রাজনীতিকদেরকে, পরিকল্পনাবিদকে, পলিসি মেকারদের কি আপনারা কি কানে কোনো পানি ঢুকাতে সক্ষম হয়েছেন? অধিকাংশ ক্ষেত্রে আপনারা ঢুকাতে পারেননি। আমি কি সত্য বলছি কথাটা? সত্য এটা কথাটা? আপনারা তাদেরকে সেটা করতে পারেন। কারণটা কি? তারা আপনারা ব্যাপের কথা এখানে বললেন এবং এখানে এবং এটা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। এবং এই ঢাকাতে এই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। পরিকল্পিতভাবে এই নদীগুলোকে যেভাবে পুঁজি চেপে হত্যা করা হচ্ছে ঢাকা শহরকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলে, এগুলো আমার চেয়ে ভালো জানে। ঢাকা শহর যদি এভাবে চলে, একটা বিষাক্ত নগরী, কোন সপ্তাহে থাকে 3 নম্বরে, কোথাও 1 নম্বরে, কোথাও 4 নম্বরে থাকে। যদি এভাবে চলতে থাকে তাহলে ঢাকা শহর তো বাসযোগ্যহীন একটা শহরে পরিণত হচ্ছে। ঢাকা শহরে আগামী 1-2 দশক 3 দশক পরে এটা বাস করা যাবে কিনা এই প্রশ্নটা জরুরিভাবে উত্থাপিত হবে। ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন কারা? 3টা বিষয় শুধুমাত্র। ঢাকা শহরে চাকরি বাকরির জন্য ঢাকা শহরে এসে তদবির করতে হবে না। উন্নয়নটাকে বিকেন্দ্রীকরণ করবেন বিভাগীয় জেলা পর্যায়ে, সে ব্যাপারে সেখানে বিকল্প ব্যবস্থা রাখা হবে। 2 নম্বর কেন আসেন? শিক্ষার জন্য আসেন। শিক্ষা প্রতিষ্ঠান যদি বিকেন্দ্রীকরণ করা যায়, ঢাকাতে যে শিক্ষাটা আছে বিভাগীয় জেলা পর্যায়ে যদি বিকেন্দ্রীকরণ করতে হয়, ঢাকা শহরের পরিমাণ বাসযোগ্যহীন হবে না। 3 নম্বরে হচ্ছে চিকিৎসার জন্য কত আলোচনা, কিন্তু চিকিৎসার ব্যাপারে ঢাকা শহরের কত শতাংশ মানুষ ঢাকা শহরে এসে এখানকার বড় বড় হসপিটাল দূরের কথা, ঢাকা মেডিকেল কলেজের মতন মেডিকেল কলেজগুলোতে তারা চিকিৎসা নিতে পারে। এরকম 3-4টা ব্যাপারে যদি উন্নয়ন পরিকল্পনার সাথে যদি বিকেন্দ্রীকরণ করতে পারি, বাইরে নিয়ে যেতে পারি। পাশের দেশ কলকাতা একসময় বস্তির শহর বলা হতো, মাত্র গত 20-30 বছরে সেটার একটা কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে। তার মানে কি? একটা স্বপ্ন দরকার, ভিশন দরকার, লক্ষ্য দরকার, রাজনৈতিক কমিটমেন্ট দরকার। এখানে বললেন এখানে গণপরিবহনের কথা। যত প্রকল্প নেওয়া হচ্ছে প্রধানত দলীয় স্বার্থের বিবেচনায় অধিকাংশ প্রকল্প। রামপাল বিদ্যুৎ প্রকল্প ফেলছে ভারতের কোম্পানি, ভারতের স্বার্থে রাজনৈতিক বিবেচনার জায়গা থেকে। রূপপুর পারমাণবিক প্রকল্প আমি বলেছি, তখনই বলেছি এটা যখন এটা শুরু করে, এটা হচ্ছে গরিবের ঘোড়ার অপেক্ষা। যে প্রকল্প এখন 1,20,25,000 কোটি টাকার বেশি। অসংখ্য প্রকল্প যেগুলো আমার প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য, আমার মানুষ তার বর্তমান ভবিষ্যতের জন্য বিধ্বংসী। কোনো প্রশ্ন ছাড়া, কোনো জবাবদিহিতা ছাড়া সেখানে এথনিকে বসে, এথনিক এগুলো পাস করে। এথনিক কি প্রকল্প পাস করছে এগুলো কোথাও কোনো আলোচনা হচ্ছে? আপনাদের লার্নার্স থেকে অ্যাসোসিয়েশন আপনাদের সাথে বসে এগুলো আলোচনা হচ্ছে? কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো প্রশ্ন নাই। আমার খুব সুস্পষ্ট প্রস্তাবনা আজকে এখানে। ভবিষ্যতে এখন তো সরকার কি করবে জানি না, ভবিষ্যতে নির্বাচিত সরকার আসবে, যে কোনো পরিকল্পনা এর একটা গণশুনানির ব্যবস্থা করা দরকার, একটা পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করা দরকার। মানুষ এগুলোকে গ্রহণ করছে কিনা, এই পরিকল্পনার জনবান্ধব কিনা, মানুষের অগ্রাধিকার কিনা, প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য রক্ষা করছে কিনা, মাটি পানি বায়ু তাকে সংরক্ষণ করছে কিনা, সর্বোপরি মানুষ তো আল্লাহ পাক বলেছেন আশরাফুল মাখলুকাত, সেই মানুষের জীবন এবং তার ভবিষ্যৎ। কেবলমাত্র ঢাকা শহরে বসবাস করার জন্য অনেকগুলো রোগ ব্যাধি শুধু ঢাকাতে থাকার জন্য আপনি কিন্তু অগ্রিম, আপনি তো ডেকে আনলেন আর কি, কেবলমাত্র ঢাকার শহরে বিষাক্ত নগরীতে থাকার জন্য। এখন আমি গতবার শুনেছি কি বিরাট করে আলোচনা কি, গ্রামগুলোকে আমাদেরকে শহরে পরিণত করতে হবে, মানে শহরগুলোকে
শহরগুলোকে মানে অর্থাৎ গ্রামগুলোকে শহরে পরিণত করতে হবে। এটা খুবই ভয়াবহ চিন্তা। যারা এই চিন্তা করছেন আমাদের গ্রামগুলোকে শহরে পরিণত করবেন, এটা খুবই ভয়াবহ চিন্তা। তার মানে এটাকে বিষাক্ত করে কাজটা তারা ঠিক করতে পারেনি। এখন বিষাক্তকরণটাকে গ্রাম পর্যন্ত তারা নিয়ে যেতে চায়। দরকার কি? নাগরিক যদি সুবিধা, রাষ্ট্র আমরা গঠন করি কেন? রাষ্ট্র নাগরিকদের গণতান্ত্রিক মানবিক অনেকগুলো সেবাধর্মী কাজ নিশ্চিত করবে, আমার জানমালের হেফাজত করবে, আমার নাগরিক অধিকার নিশ্চিত করবে, আমার সেবামূলক খাতগুলোকে নিশ্চিত করবে, যেজন্য আমি খাজনা দিই, ট্যাক্স দিই। সুতরাং গ্রামে আপনি এই নাগরিক সুবিধাগুলোকে কিভাবে আবার বিস্তৃত করতে পারি, নিশ্চয়ই সে ব্যাপারে আমাদের পরিকল্পনার প্রশ্ন আছে। গ্রামগুলোকে শহর বানানোর যে প্রকল্প, সেটা খুবই ভয়াবহ চিন্তা। আর বললেন পরিকল্পনা, সমগ্র পরিকল্পিত ব্যাপ যে কাজগুলো করছে না, এখানে আপনার হাউজিং কোম্পানি যারা ব্যবসায়ী আছেন, বড় বড় বিজনেস হাউসগুলো আছেন, বড় বড় কর্পোরেট যারা আছেন, ঢাকা শহর অর্ধেক যাদের এখন দখলে, তাদের ব্যাপারে কোন সরকারি পর্যন্ত এবং তাদের যে দখলদারিত্ব, এর অধিকাংশ হচ্ছে 15.5 আনায় হচ্ছে অন্যায়ভাবে নেওয়া। জমি কেনে 1 বিঘা, দখল করে 100 বিঘা। জমি দলিল আছে ধরেন 5%, দখল করে 50%। এই যে খেলাটা, নদীগুলো যে মরে গেল, শহর যে বাসযোগ্যহীন, এই সমস্ত কারণের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত। ঢাকা শহরকে আপনি আগামী 50 বছরে আপনাদের যে টেমস নদী, ইংল্যান্ডে তো আপনারা এখানে অনেকে আপনারা গেছেন, 150-200 বছর আগে বুড়িগঙ্গা নদীর মতন অবস্থা ছিল। আমরা কদিন আগে চলে গিয়েছিলাম, এবং ইচ্ছা করে এটার জন্য হাজার হাজার কোটি টাকা দরকার নেই। একটু পরিকল্পনা, একটু বোধ, একটু উদ্যোগ, অল্প একটু দেশপ্রেম, অল্প একটু পরিকল্পনা থাকবে, বুড়িগঙ্গা থেকে শুরু করে সমগ্র পানি সম্পদকে এটাকে রক্ষা করা সম্ভব। পৃথিবীর যাবতীয় সভ্যতা গড়ে উঠেছে প্রাথমিকভাবে নদী কেন্দ্র করে, নদী, নদী বন্দর, সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। বাংলাদেশ অসাধারণ সৌভাগ্য, আমরা যে নদীমাতৃক দেশ, প্রাকৃতিকভাবে আমরা এটা উল্লঙ্ঘনের একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই, জনগণকে আমরা যুক্ত করি, জনগণকে কিভাবে আমরা সম্পৃক্ত করি, সেভাবে আমরা পরিকল্পনা জায়গা থেকে যাই। শেষ যে কথা বলতে চাই, এমন একটা আমরা রেজিমে বাস করছি, এবং গুরুত্বপূর্ণ মানুষ এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন, যে ইমিগ্রেশন দিয়ে মশা বাঁচিয়ে যাওয়ার কথা, তিনি চলে গেলেন, এখন কেউ দায়িত্ব গ্রহণ করছে না। কি দুর্ভাগ্যের জায়গাটা, সরকার দায়িত্ব গ্রহণ করছে না, এ পর্যন্ত দেখলাম না কোনো কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করছে না। কথাটা কেন বললাম? তিনি বাড়িতে যাবেন, হাওরের বুক চিরে শত শত কোটি টাকা ব্যয় করে তিনি যে সড়ক নির্মাণ করলেন, কি দুর্ভাগ্যের জায়গা। আপনারা নগরবিদরা, আপনারা কি এটাকে আপত্তি করেছেন, সমালোচনা করেছেন? আপনারা এবার 18 তারিখে একটা মানববন্ধন করেছেন, যখন আমাদের অভ্যুত্থান আন্দোলন, সেটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। একমাত্র প্রফেশনাল বডি যারা আপনারা 18 জুলাই আপনারা বাংলা মজুরি সেটা দাঁড়িয়েছিলেন, এবং আপনারা সম্ভবত এখনো পর্যন্ত কোন দলবাদী রাজনীতির মধ্যে আপনারা এখন নিজেদেরকে যুক্ত করেনি। অনেক রাজনীতি বিশ্বাস থাকতে পারে, ইডিওলজিক্যাল পলিটিক্যাল থাকতে পারে, কিন্তু পেশাজীবী গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে এখনো পর্যন্ত আপনারা পেশাদারিত্বের অক্ষুণ্ণ রেখেছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, আমি আপনাদেরকে স্যালুট জানাই। আমি কথাটা হামিদ সাহেবের কথাটা কেন বললাম? কথাটা বলেছি, মন্ত্রী সাহেব ঠিক করে উন্নয়নটা কি হবে, এমপি ঠিক করে দেয় কি হবে। এখানে মান্না ভাই থেকে শুরু করে আরো দুটো দলে আছে, এনসিপি আদিব এখানে আছেন। আমি সবার মনোযোগ আকর্ষণ করতে চাই, এমপি গিরিকে অলাভজনক পেশায় থেকে নিয়ে যেতে হবে। এমপি গিরি এটা কোনো লাভজনক কোনো পেশা না। দেশের আইন প্রণেতারা, তারা কোনো ব্যবসা করার জন্য, কোনো বাণিজ্য করার জন্য তারা পার্লামেন্টের সদস্য হবেন না। নীতিগতভাবে এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আশা করি সবাই আমরা এই ব্যাপারে নিশ্চয়ই আমরা একমত হতে পারবো। আমরা কি সবাই একমতের ব্যাপারে? এবং যারা আইন প্রণেতা, যারা পার্লামেন্টে করবেন, যারা আমার ভবিষ্যৎ নির্মাণ করবেন, যারা কোনো ব্যবসা বাণিজ্য, টিনের ব্যবসা, থোক বরাদ্দ, রাস্তাঘাটের কোনো কাজের জন্য তারা যুক্ত থাকবেন না। তাদের জন্য লোকাল গভর্নমেন্ট আছে, স্থানীয় সরকার আছে, তাদেরকে এমপাওয়ার করতে পারি, জবাবদিহিমূলক করতে পারি, গণতান্ত্রিক করতে পারি। স্থানীয় পর্যায়ে কিভাবে তারা বাহির তারা সংগ্রহ করবেন, একটা জবাবদিহিমূলক সরকার গঠন করতে পারি, এরকম মৌলিকভাবে চিন্তা করা দেখবেন। সংসদ সদস্যপদ যদি অলাভজনক হয়,
নির্বাচন কেন্দ্রিক দলগুলোর মধ্যে যে মনোনয়ন বাণিজ্য তার 12 আনা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং পার্লামেন্ট এই গিরিকে যদি লাভজনক করতে পারে ইঁদুর দৌড় অনেকখানি কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি সত্য কথা বলছি, আমি এটাই আপনারা কি একমতের সাথে এই ভয়েসগুলো নানা জায়গাতে উচ্চারণ করা দরকার, কথা বলা দরকার। এবার পরিবর্তনের যে অসাধারণ সুযোগটা তৈরি হয়েছে, চলেন